অনুষ্ঠান শেষ হতে 12টায় বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়ে। সবাই ক্লান্ত, আবার কালকে বিয়ে। সকাল থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। পরের দিন সকালে রিয়ার মা এসে আমাদের সবাইকে জাগিয়ে দিয়ে যায়। সবাই উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই। আজকেও রিয়াকে সাজাতে আসবে পার্লার থেকে। বাসায় আসার কথা রয়েছে, তারা এসেও পড়েছে। সাথে আমি আর অরু তৈরি হতে শুরু করব। আজকে আমরা দুজনেই একই রকম লেহেঙ্গা পরবো, দুজনে একই রকমভাবে মেকআপও করেছি। আমি রেডি হয়ে নিচে আসতেই আকাশের সাথে দেখা। ও আমাকে দেখে বলে উঠল, এই যে মিস, কে আপনি? মানে কি আকাশ, তুই কি আমাকে চিনিস না? আরে তুই কি আমার আলু নাকি? হ্যাঁ ভাই, আমি তোর আলু। কিন্তু তুই এমন করছিস কেন? আমাকে কি চেনা যাচ্ছে না নাকি? না মহারানী, আপনাকে চেনা যাচ্ছে, সেই সাথে অনেক কিউটও লাগছে। আজকে তো ছেলেটা আপনার ওপর থেকে চোখ ফেরাতে পারবে না। হয়েছে হয়েছে, থাম এবার। আর পাম দিলে এবার ফেটেই যাব। আচ্ছা, করবো না আর প্রশংসা। এখন বল, আরশি কোথায়? ও তো রুমে। কেন, ওকে আবার কি প্রয়োজন? ওকে গিয়ে বল যে ওর ভাইয়া ডাকছে। আচ্ছা ঠিক আছে। আমি রুমে গিয়ে আরশিকে বললাম রূপ ভাইয়া ওকে ডাকছে। আরশি চলে গেল ভাইয়ার খোঁজে। আরশি খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে রূপ ভাইয়াকে খুঁজে পেল। তারপর বলল, তুমি আমাকে খুঁজছিলে ভাইয়া? হুম, একটা কথা জানার ছিল। কি কথা ভাইয়া? তুই কি সবকিছু জানতি আরশি? মানে কি সব জানবো ভাইয়া? আবার আর কথার ব্যাপারে, তাই না? আমরা সবাই তো জানি এই কথাটা, শুধুমাত্র কথাই জানে না যে তোমাদের বিয়ে সেই ছোটবেলা থেকেই ঠিক। কালকে কথা আমাকে কি বলেছে জানিস? কি? আমার নাকি প্রেমিকা আছে, তার সাথে নাকি ও কলেও কথা বলেছে। তারপর একে একে রূপ সবকিছু বলতে লাগলো আরশিকে। আমার কি মনে হচ্ছে জানো ভাইয়া? কি মনে হচ্ছে তোর? কেউ তো আছে যে আমাদের অগোচরেই এসব কিছু করছে। সে চাচ্ছে তোমার আর কথার মাঝে দূরত্ব সৃষ্টি করতে, তোমাদেরকে আলাদা করে দিতে। আমি পুরোপুরি শিওর না, কিন্তু আমার মন বলছে এরকমই কিছু একটা হয়েছে। এটা আমিও ভেবেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে সবার পিছনে থেকে এসব গেম খেলছে সে আমাদের খুবই পরিচিত কেউ, আর সে আমাকে আর কথাকে হয়তো খুব ভালো করেই চেনে। কেন? তোমার এসব কেন মনে হলো? আমার কাছে প্রায় 2-3 মাস পর পর কিছু ছবি পাঠানো হতো। ছবিগুলো বাংলাদেশ থেকে পাঠানো হতো, আর এই কাজে প্রতিবারই ভিন্ন ভিন্ন সিম কার্ড ব্যবহার করা হতো। কিসের ছবি আর কেমন ছবি ভাইয়া? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর রূপ নিজের ফোন থেকে সবকিছু ছবি বের করে আরশিকে দেখালো। ছবিগুলো দেখে আরশিও চমকে গেল। রূপের উদ্দেশ্যে সে বলে উঠল, এইসব ছবি তোমাকে কে পাঠালো? এটা জানলেই তো সমস্যার সমাধান হবে। এখন কিভাবে জানবো সেটাই বুঝতে পারছি না। খুব বেশি সময় লাগবে না তাকে ধরতে। সে আমাদের সাথে যেভাবে গেম খেলছে, আমরাও ঠিক একইভাবে তার সাথে গেম খেলবো। খেলার শুরুটা তো সে করেছে, সমাপ্তিটা না হয় আমরাই করব। কি বলতে চাচ্ছিস তুই? তুমি যা ভাবছো সেটাই। এখন সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি আজকে তার সাথে কথা বলবো। আর হ্যাঁ, এখন আর কাউকে কিছু জানিয়ে লাভ নেই। আর তুমি কথার থেকে দূরে থাকো। সে যেভাবে যা চাইছে আমরা ঠিক সেটাই করব। কিন্তু আমি হয়তো এখনই বুঝতে পারছি কে এমন করছে। তুমি ভুল বুঝছো, ওটা সম্ভব নয়, কারণ সে ওরকম করবে না। এখন তুমি তার সাথে কথা বলো, সেই আমাদের বলতে পারবে সবকিছু। আচ্ছা ঠিক আছে, কে আবার শুনে ফেলবে। এখন যা, নিচে যা। আচ্ছা ঠিক আছে। আরশি চলে যাবার পর রূপ ছাদ থেকে নিচে আসতে যাবে, তখনই দেখে তাকে দেখে কেউ একজন আড়াল হয়ে গেল। রূপের মুখে হাসি ফুটে উঠল। সে একা একাই বলতে লাগলো, এখন শুরু হবে খেলা, দেখি কার জয় হয় এই খেলায়।
এটা বলেই রূপ সেখান থেকে নিচে চলে গেল। কাজী এই মাত্র বিয়ে পড়ানো শেষ করলো। চারিদিকে খুশির আমেজ রয়েছে। রিয়া আর রায়ান ভাইয়াকে একসাথে খুব ভালো মানিয়েওছে, যেন মেড ফর ইচ আদার। দেখতে দেখতে বিদায়ের সময় চলে আসলো। এতক্ষণ যে পরিবেশটা হাসির আনন্দে ভরপুর ছিল, এখন তার কিছুই নেই। সব কিছু নীরব হয়ে গেছে, শুধু শোনা যাচ্ছে কান্নার শব্দ। মেয়েদের জীবনটাই হয়তো এমন। এতদিন যে বাসায় ছিল, যে বাসায় সে ছোট থেকে বড় হয়েছে, আজকে তাকে সেই বাসা ছেড়ে চলে যেতে হচ্ছে। আজকে থেকে সে অন্য একটি বাড়ির পুত্রবধূ। সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন মানুষ। সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আবার সব কিছু বদলে যাবে। এটাই হয়তো জীবন। প্রত্যেকটি অধ্যায় ভিন্ন ভিন্ন। একসময় রিয়া আমাদের কাছে আসলো, একসাথে আমাকে আর আকাশকে আর রাশিকে জড়িয়ে ধরল। আমরা তিনজন ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎই আমার চোখ থেকেও পানি পড়তে শুরু করলো। বিয়ের সময়টা যতটা আনন্দের, বিদায়ের সময়টা তার থেকে অনেক বেশি কষ্টের সময়। তারপর রিয়াজ ভাইয়া আর আকাশ গিয়ে রিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলো। ওদের গাড়ি চলতে শুরু করলো। বিয়ে শেষ। সময় মনে হয় এক পলকেই কেটে গেল। কখন যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। এত তাড়াতাড়ি কেন সময় চলে যায় বুঝি না। আজকে আমি আর আরশি বাসায় ফিরে যাব, তাই আন্টির সাথে দেখা করে আমরাও বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাবা, মা, বড় বাবা আর বড় আম্মু এক গাড়িতে, আমি, আরশি আর রূপ ভাইয়া এক গাড়িতে। যেহেতু রাত হয়ে গেছে, সেই কারণে রাস্তায় খুব একটা জ্যাম নেই। রাস্তায় এক প্রকার ফাঁকাই বলা চলে। আমাদের আস্তে আস্তে রাত 1টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়ি, অনেক ক্লান্ত। তার মধ্যে কালকে আবার বৌভাতের অনুষ্ঠানও আছে। এসব ভাবতে ভাবতেই কখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম জানি না। হঠাৎ গভীর রাতে হাতে কারো স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল। আমি বলে উঠলাম, এত রাতে আমার রুমে কেন এসেছো ভাইয়া? তুই জেগে আছিস? জি। এখন আমার প্রশ্নের উত্তর দাও আগে। তুই বাচ্চা নোস কথা, আর এখন তো সব কিছু জানিস, তাই না? আমার হাতের মেহেন্দিতে নিজের নামের প্রথম অক্ষর তুমিই লিখিয়েছিলে, তাই না? হুম। প্রতিদিন আমি ঘুমানোর পর তুমিই আমার রুমে আসো, কি তাই তো? হুম। আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। কি বলবে বলো? তারপর কথা রূপকে কিছু কথা বলল। সেই সব কথা শুনে রূপ উঠে কথা রুমে চলে গেল। আর কথাও আর অন্য কোনো ব্যাপারে কিছু না ভেবে শুয়ে পড়ল। সে জানে না রূপকে ওই কথাগুলো বলা তার ঠিক ছিল কিনা, কিন্তু এই শেষটা কথাও দেখতে চাই। এইসব আকাশ পাতাল চিন্তাভাবনা করতে করতে কথা আবারও ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকে সব দিনের মতোই আবার সব কিছু স্বাভাবিক নিয়মে চলতে লাগলো। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে রেডি হতে লাগলাম। আমি, রূপ ভাইয়া আর আরশি এখন যাব, বাকিরা একটু পরে যাবে। আজকে আমি আর আরশি ম্যাচিং করে গ্রাউন্ড পরব। আজকে দুজনে ঠিক একইভাবে সেজেছি। তৈরি হয়ে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। রিয়াজের বাসার সামনে গিয়ে দেখি রিয়াজ ভাইয়া আর যারা মোটামুটি যাবে তারা প্রায় সবাই রেডি হয়েই গেছে। তারপর সবাই রায়ান ভাইয়াদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। রায়ান ভাইয়ার বাবা আর দাদারা আমাদের জন্য গেটের কাছে দাঁড়িয়েছিল। আমরা ভেতরে ঢুকতেই রিয়া দৌড়ে এসে প্রথমে রিয়াজ ভাইয়াকে জড়িয়ে ধরে, তারপর আমাদের দিকে এগিয়ে আসে। রিয়াকে কান্না করতে দেখে আকাশ বলে, রিউ, সেই কালকে থেকে কান্না শুরু করেছিস। তোর জন্য তো এখন রায়ান ভাইয়ের টিউশন ফ্যাক্টরি দেওয়া লাগবে। ওকে জ্বালাচ্ছিস কেন আকাশ? না, তোরা চিন্তা করতো, ওর চোখের পানির বন্যায় সব কিছু বেড়ে যাচ্ছে। তখন কি একটা অবস্থা হয় ভাবতো। আকাশের কথায় সবাই হেসে দেয়। এমন সময় রূপের ফোনে একজনের কল আসে। কল রিসিভ করে সে বলতে লাগলো, কি জানতে পারলি? ও গ্রেট, আমরা তাহলে অর্ধেক সমাধান পেয়ে গিয়েছি সমস্যার। আচ্ছা তুই তাহলে দেখ, আর ওকে সাবধানে রাখিস। শুধুমাত্র ওই জানে কে আছে সব কিছুর পিছনে। আচ্ছা, আমি আজকে রাতেই রওনা দেব। আর হ্যাঁ, সাবধানে থাকিস, কেউ যেন কিছু জানতে না পারে, কারণ ওরা সর্বদা সব জায়গায় নজর রাখছে, যা আমার মনে হচ্ছে।
হ্যাঁ, কালকেই জানা যাবে এই সব কিছুর পিছনে আসল কালপিটকে। তাছাড়া আমার দুজন মানুষের উপর খুব সন্দেহ হচ্ছে। তুই যা ভালো বুঝিস তাই কর, আমি এখন ফোন রাখছি। রূপ কল কেটে চলে গেল ভেতরে। এতক্ষণে বাকি সকলে এসে পড়েছে। আজকে বেশি মানুষ হয়নি, যারা কাছের আত্মীয় তারা আর ফ্রেন্ডসরা। আজকে আবার রিয়া আর রায়ান ভাইয়ার রিয়াদের বাসায় যাবে। অনুষ্ঠান শেষে তাদের যেতে যেতে 7টা বেজে গেল। তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে রূপ ভাইয়া তার নিজের রুমে চলে গেল। একটু পরে আবার ড্রেস চেঞ্জ করে আবার যেন কোথায় চলে গেল। সবাইকে বলে গেল কাজ আছে, এসে সবাইকে জানাবে কাজের কথাটা। সবাই ভেবে নিল জরুরি কোনো কাজ হবে হয়তো, তাই কেউ আর সেরকম মাথা ঘামালো না এই ব্যাপারে। কিন্তু আমার প্রচুর টেনশন হচ্ছিল, বারবার মনে হচ্ছিল খারাপ কিছু হতে চলেছে। এসব ভাবতে ভাবতে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও গেলাম। ভোরবেলা বাজে একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টে বাজে। স্বপ্ন নিয়ে ভাবতে ভাবতে ফজরের নামাজ দিয়ে দিল। উঠে অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রূপ ভাইয়ার কথা। কারণ সেই বাজে স্বপ্নটা আমি রূপ ভাইয়াকে নিয়েই দেখেছিলাম। আর দেশে আসার পর সে নতুন সিম নিয়েছে, কিন্তু সেই নাম্বারটাও তো আমার কাছে নেই। এখন আর কিছু করার নেই, তাই বসে বসে রূপ ভাইয়ার কথা ভাবতে লাগলাম। আর মনে মনে আল্লাহকে বলতে লাগলাম যেন রূপ ভাইয়া ঠিক থাকে। সত্যিটা আমি এখনও জানি না, কিন্তু আমার মন বলছে রূপ ভাইয়া মিথ্যে বলছে না। কবে যে এই সত্যি মিথ্যের বেড়াজাল থেকে বের হতে পারবো জানি না। অন্যদিকে রূপ সকাল 5টায় চট্টগ্রাম এসেছে। এখানে এসে সে সোজা চলে যায় তার ফ্রেন্ড আদ্রর বাসায়। আদ্র পেশায় একজন পুলিশ অফিসার। কলিং বেল বাজাতেই আদ্র দরজা খুলে দেয়। রূপ আদ্রকে দেখে জড়িয়ে ধরে, আদ্রও রূপকে দেখে জড়িয়ে ধরে। আদ্র বলতে শুরু করে, কেমন আছিস ইয়ার? এই তো ভালোই আছি, তুই বল তোর কি খবর? এই যে চলছে দিনকাল, এটাই অনেক। কেমন আছিস সেটা নিজেও জানি না। এখনো ভালোবাসিস তাই না? প্রচুর। কিন্তু আমি ভুল করেছিলাম তার সাথে। তাকে একটি ছেলেকে জড়িয়ে ধরতে দেখেই আমি ভুল বুঝে নিলাম। সত্যি মিথ্যা যাচাই না করেই সেদিন মুখে যা এসেছিল তাই বলছিলাম ওরকে। আজকে সে দূরে, আজকে আর আফসোস ছাড়া কিছু করার নেই। কষ্ট লাগে এটা ভেবেই যে মানুষটা আমাকে এত বিশ্বাস করত, তার বিশ্বাসের মূল্য আমি দিতে পারলাম না তাকে বিশ্বাস করে তার মুখ থেকে সব কিছু শুনতে। এই যে ভুল করেছি, এখন তার ফল ভোগ করছি। আমার বোনও কিন্তু এখনো তোকে ভালোবাসে। না রে, ও আর আমাকে ভালোবাসে না। আচ্ছা বাদ দে, এখন ভিতর আয়, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর যাই আমরা। আচ্ছা। প্রায় ঘন্টাখানেক পর আদ্র আর রূপ বাসা থেকে বের হয়ে গেল। গাড়িতে রূপ ড্রাইভিং করছে আর আদ্র তার পাশের সিটে বসে আছে। আদ্র বলে উঠল, যাই বলিস রূপ, আমি বলবো তুই অনেক লাকি। কিভাবে? এই যে দেখ, যে ছেলেটা তোকে সবসময় ওইসব বাজে পিক পাঠাতো সে চট্টগ্রামেই থাকে, তাই তো এত তাড়াতাড়ি তাকে খুঁজে পেলাম। আমি তো ভেবে রেখেছিলাম 2 দিন অন্তত লাগবে তাকে খুঁজতে, কিন্তু এত জলদি যে পেয়ে যাব ভাবিনি। আচ্ছা আদ্রব, ছেলেটাকে কি তোর চেনা পরিচিত বলে কেউ মনে হচ্ছে? না, ছেলেটা আমাদের পরিচিত নয়, কিন্তু কিন্তু কি? আমার যতটুকু মনে আছে ছেলেটা আমাদের সাথে একসাথেই কলেজে পড়তো। নাম কি? মনে নাই ভাই। আর ওই ছেলেকে এত মারার পর ও কিছু বলেনি। আমি যা বললাম সবটুকু আন্দাজে বললাম। ছেলেটার পরিবার সম্পর্কে কিছু জানিস? ছেলেটার বাবা মা নেই, দুনিয়াতে আপন বলতে শুধু একটা ছোট বোন আছে। এগুলো আমার ভাড়া করা লোকরা বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখ তোর বলা অ্যাড্রেসে আমরা চলে এসেছি, এখন কি নামবো? জায়গাটা শহর থেকে একটু দূরে, পুরো নিরিবিলি পরিবেশ। রাস্তায় একজন মানুষও নেই। আদ্র তাকে নিয়ে আসলো একটা পরিত্যক্ত বাসায়। ভেতরে ঢুকে দেখলো
তিনজন লোক বসে আছে, আর একটা ছেলেকে মাঝখানে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রূপকে দেখেই ছেলেটার মুখে ভয়ের ভাব ফুটে উঠল। রূপও ছেলেটাকে চেনার চেষ্টা করলো। রূপ বলল, শিয়াম, তুমি তুমি এইসব কিছু করছো? না ভাই, বিশ্বাস কর, আমি এসব ইচ্ছে করে করিনি, বাধ্য হয়েছিলাম এসব করতে। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি বাধ্য হয়েছিলাম এইরকম একটা জঘন্য কাজ করতে। কে তোমাকে বাধ্য করেছে শিয়াম? আমি বলতে পারবো না এসব কিছু। সিয়াম, ভালোভাবে বলো, আমাদের খারাপ হতে বাধ্য করো না। আমি পারবো না। বাসায় যে তোমার ছোট বোন সিয়াম, সে কিন্তু সম্পূর্ণ একা এখন বাসায়। খারাপ কিছু হয়ে যেতে কিন্তু সময় লাগবে না। না, ওর কিছু করবে না, আমি বলছি সব কিছু, কিন্তু ওর যেন কিছু না হয়, তাহলে আমি বাঁচতে পারবো না, মরে যাব আমি। তোমার বোনের কোনো ক্ষতি হবে না, তুমি আমার উপর ভরসা করতে পারো। এখন বলো আমাকে সব কিছু।